আমার ফ্রেন্ডের ছেলের বার্থডেতে বাঁধাকপিটা দিয়েছিলাম বলে ওর খুব টেনশন হচ্ছিল যে আমি কি সবজি খাচ্ছি, আমার সবজি তো শর্ট পড়েনি। আসলে ও ভাবছিল সেই তো বুধবার সবজি নিয়ে এসেছিলাম এক সপ্তাহের জন্য, আর বুধবার আসতেই চলেছে আর এক দুদিনের মধ্যে, তো সেই হিসেবে নিশ্চয়ই সবজি ওর শর্ট পড়েছে। তাই আমাকে দেখো কচু কেটে নিয়েছে, ও নিজেও কিছুটা রেখেছে, আমাকেও দিয়েছে, আর তার সাথে আবার কিছু ডালও দিয়েছে যে আজকে গিয়ে এই সবজিটা বানাবে, দুদিন তোমার এই দিয়ে চলে যাবে, আর তারপর আমরা বুধবারে আবার সবজি নিয়ে আসবো বাজার থেকে। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে সোনু এখন কেক কাটবে, এই জন্য আমি আগে থেকে কাউকে বলিনি। তো চলো, এই যে সোনু এখন কেক কাটবে, ওর বন্ধুরা চলে এসছে, এই যে একজন বন্ধু, এই একজন বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তো বার্থডে তো এস লাগবে না গো, কোনো গিফট টিফট লাগবে না। তো এই যে ওরা দুই বন্ধু মিলে এই যেরকম করে সাজিয়েছে, এই যে এই বন্ধু আয়ুষ হাই হাই করো, হাই ওর ফ্রেন্ড। এই সুন্দর করে দুজনে দেখো ডাবল টেপ দিয়ে কি সুন্দর করে এত উপরে উপরে লাগিয়েছে, আবার দুজনে ওই এখন দরজায় একটা লাগিয়েছে, ওটা দেখে যে দুজনে কি হাসি লাগে, দুজনে উপরে হাসতে হাসতে উল্টে পড়তেছে, বলে কি দেখো কোথায় লাগিয়েছে মা দেখো। হ্যাঁ, আর ওখানেও একটা লাগিয়েছিল সিলিংয়ের উপরে, দেখে আর দুইজনে খুটখুট খুটখুট করে হাসছে। আরে খাও না, চলো শোনো, এই যে আয়ুষ দিল ওকে মিল্কি বার, থ্যাংক ইউ বলো, বুঝেছো? হ্যাঁ তুমি দিয়েছো, বসো আয়ুষ পাশে বসো ওখানে, চলো কাটিং করো। হ্যাঁ বসো দুজনে, হ্যাঁ এটা জ্বালিয়ে দাও, আসবে ও বাথরুমে গেছে। আমি যখন কেক কাটবো তখন দাঁড়া ফু মারবো নাকি আগে কেক কেটে ফু মারবো? ফু দিয়ে কাটতে হবে। লাইট বন্ধ করো। Happy birthday to you. May God bless you. সকাল সকাল কটা ভাত বসিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম টাউনের দিকে। সেখানে গিয়ে কেকটা নিয়ে এসেছিলাম, আমার বান্ধবী গেছিলো, আমরা সবাই মিলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, গিয়ে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কেকটা রেখেই আবার ঘরের কিছু কাজ বাজ করেই একটুখানি 10 মিনিট মতো রেস্ট নিয়েছি, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপর 10 মিনিট মতো রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি আবার বাজারের উদ্দেশ্যে। আজকে বুধবার ছিল, তাই এক জায়গা থেকে কিন্তু এসেই 10 মিনিট মতো রেস্ট নিয়েছি দুজনেই, নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাজারটা না করলে আবার পুরো সপ্তাহ মানে একটা বাজারের চিন্তা। বুধবাজার থেকে বাজারটা করে নিয়ে আসলে অনেকটা সুবিধা হয়, এক সপ্তাহের জন্য বাজারটা করে রাখা যায়, বিভিন্ন ধরনের তরতাজা সবজি ওখানটা পাওয়া যায়। তাই কিছু করার নেই, যেতেই হলো। বাজারটা সেরে আস্তে আস্তে ওদিকে প্রায় 7টা কত যেন 7:30 মতো হয়ে গেছিলো। তো তারপর ঝটাপট করে আর কোনো রেস্ট না নিয়ে ব্যাগ রেখে সমস্ত বাজার গুছিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। একটুখানি মাংস নিয়ে এসেছিলাম, শোনো বলছিল আজকে আমার বার্থডে, আজকে তো মাংস খাওয়াবে না আমাকে। বলছি ঠিক আছে খাওয়াবো এখন, তো একটু মাংস নিয়ে এসেছি চিকেন, আর ক্ষীর বানিয়েছি একটু, বার্থডেতে এটাই আসল তাই না, তাই একটু ক্ষীর বানিয়ে নিয়েছি, আর কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি। আর অনেকদিন ধরে পেঁপে খেতে ইচ্ছে হচ্ছিল, বাজারে দেখি টুকটুকে পেঁপে, মনে হয় খুব ভালো লাগবে, কিন্তু এটা খুব বেশি মিষ্টিও ছিল না। আমাদের গ্রামে যখন ছোটোবেলায় পাকা পেঁপেগুলো খেতাম কী মিষ্টি না ছিল, গাছ পাকা পেঁপে, কিন্তু এখন আর কোথায় পাওয়া যায় ওরকম। তাই এরকম দেখতে সুন্দর পাকা দেখা যায়, কিন্তু খুব একটা মিষ্টি নয় এগুলো, হয়তো মানে বাড়তি হয়েছে ওই সময় কেটে রেখেছে পাকার জন্য, আপনা থেকে হয়তো পেকেছে, এই জন্য এত মানে টেস্ট নেই। যাক গিয়ে তারপরেও অনেক দিন পর তো ভালোই লেগেছে, খুব বেশি একদম পানসে পানসে ছিল তাও নয়, মোটামুটি ছিল একটু মিষ্টি, কিন্তু ওই গাছ পাকা যে আমরা গ্রামে খেয়েছিলাম ছোটোবেলায় সেই রকম নয়। তো যাক, এখানটায় আমি পেঁপে একটু কেটে নিয়েছি সবাই মিলে একটু একটু করে খাবো বলে, আর এখানটায় হচ্ছে লুচি আর ক্ষীর করেছি, আর সাথে কেক আর করেছি।
চিকেনটা করেছিলাম। তো ভাবলাম চলো, কাউকে তো সেরকম কাউকে ডাকিনি আমি, আর আমার সেরকম প্ল্যান ছিল না। ভেবেছিলাম শুধু একটা কেক এনে সোনুকে দিয়ে কাটাবো। আর বাচ্চারা বুঝতেই পারছো, একা একা কাটলে সেরকম মজা পাবে না, দু একজন বন্ধু বান্ধব পাশে ওর না থাকলে। আমরা আসছি বাড়িতে, আমরাই আর কেউ নেই, ঠিক আছে? কারণ সেভাবে কোনো কিছু প্ল্যান ছিল না। তো আর ওর কেকটা না কাটলেও মন খারাপ করতো। সারা বছর বাচ্চারা ওয়েট করে, তাই না, এই কেক কাটার জন্য। আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে, সবার দেখে আরও ওরও মনে পড়ে আবার আমার কবে। তো এই জন্য আর কি কেকটা কাটানো হলো। খুব ভালো হয়েছে বার্থডে, শর্টকাট। খুব ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। তো চলো আমি এখন বসে পড়ি। তাই বাবুদেরকে ডেকেছিলাম, আমি বাবুদের মাদেরকেও ডেকেছি, এই দুই দিদিকে, আমার ফ্রেন্ড এই দিদিকে আর আয়ুষকে, আর হচ্ছে এসেকে। জেঠিমা বাড়িতে ছিলেন, জেঠিমাকেও ডেকেছিলাম, পাশের ঘর দিদি বাড়িতেই ছিল না, আর জেঠুও বাড়িতে ছিল না। তো মানে এই বাড়ির লোকজনদেরকে নিয়েই আর কি, সেরকম কাউকেই বলা হয়নি, না বাবার বাড়ি, না শ্বশুর বাড়ি, না কোনো আত্মীয় স্বজন, কাউকেই বলা হয়নি। একদম খুবই সিম্পল করে করেছি, শুধু বাড়ির লোকজনকে নিয়ে। তাও তো মানে সেরকম ওর দিদিদেরকে বলেছি শুধু কেকটা কাটা হবে, তাই দিদি বলছে তুমি আমাকে বললে না আগে, শুধু বললে কেকটাই কাটবে, সেই জন্য কোনো কিছু আনি না। কোনো কিছু লাগবে না, যাতে কোনো কিছু না আনো সেই জন্যই আমি আগে থেকে বলিনি, যখন কেকটা কাটবো তখন বলবো, এই ভেবেই মানে আমি প্ল্যান করেছিলাম। তো ওই তো কেক কাটার পরে ভাবলাম যা আছে, যা বানিয়েছি সবাই মিলে খাই, এই তো কয়েকজন মাত্র। তো যা ছিল সবাই খেয়েছি। একটু ভাতও ছিল, লুচি, মাংস, ক্ষীর, কেক, আর তার সাথে একটুখানি ভাতও খেয়েছিলাম। কচু শাক ছিল, কচু শাক, ওই যে বান্ধবী দেখলে কচু শাক দিয়েছিল, কচু শাক আর চিকেন দিয়ে একটু করে ভাতও দিয়েছিল আমাদেরকে খেতে। তো ওরা বলছিল খুব সুন্দর হয়েছে কচু শাকটা খেতে। সোনুর পাপা বাড়িতে নেই, ইচ্ছে আর বড়জোর কী বা করতে পারতাম বলো। তো যাক, সে যেরকমই হোক না কেন, ছেলে একটু মজা করেছে, ও দুঃখিত হয়নি, ও খুশি হয়েছে, ও খুব অল্পতেই খুশি হয়। আর আমার পরিস্থিতি খুব ভালো বোঝে বাচ্চাটা, এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। ওকে যখন বলেছি পাপা আমার কাছে এরকমই আমি করতে পারবো, তো ও বুঝেছে আর বলেছে হ্যাঁ ঠিক আছে চলবে। আর এতেই ও খুশিও হয়েছে, দেখেছো না, ওর জন্য নতুন কিছু কিনেছি না কিছু। কদিন আগে ওর স্কুলের টিফিনটা ভেঙে গেছে, তো টিফিনটা কিনেছি। আর এই তো বর্ষা লেগে গেল, বৃষ্টির দিন এসে গেল, তো ছাতা দরকার ছিল, ছাতাটা নিয়েছি। তো বলেছি পাপা এগুলোই কিন্তু তোমার গিফট। তো বলছে না এগুলো দিয়ে হবে না, আসলে এগুলো তো প্রয়োজনীয় জিনিস তাই না, এগুলো দিয়ে কি করে হয়। তো বলছে ঠিক আছে, যদি তুমি বেশি কিছু না পারো তো আমাকে একটা ড্রয়িং কপি দাও। তো খুব ভালো জিনিস চেয়েছে ও, একদমই একটা দরকারি জিনিস চেয়েছে। তো ভাবলাম ঠিক আছে তো দেই। তো তখন আমি এই একটা ডায়েরি টাইপের একটা ড্রয়িং কপি চেয়েছিল, ওই যে বাইন্ডিং করা থাকে না, তো ওরকম ছিল না দোকানে। তো তারপর ওই নর্মাল যে ড্রয়িং কপিগুলো হয় সেগুলোই আর কি কিনে দিয়েছি একটা। তো ওতেই ভীষণ খুশি হয়ে গেছে। আর ব্যাস এতেই ও খুশি, আর বেশি কিছুর কোনো ডিমান্ড ছিল না। তবে হ্যাঁ অনেক দিন ধরে বলছে আমাকে একটা সাইকেল লাগবে, সাইকেল লাগবে। তো যেটা ওর পাপার কাছে ডিমান্ড করেছে, আমি বলেছি পাপা এটা তো আমি দিতে পারবো না, আমার ক্ষমতা নেই। তো ওই জন্য এটা ওর পাপার কাছ থেকেও নেবে, ওর পাপা বলেছে আমি এসে তোমাকে দেব। তো বললে ঠিক আছে। তো এই জন্য ও আর কিছু মানে করেনি আর কি। আর যেভাবেই করেছি ওভাবেই খুব খুশি হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, ভীষণ খুশি হয়েছে আমাকে। মানে কখনোই বলে না যে আমাকে একটা নতুন জামা লাগবে বা আমার এলাহি করে করতে হবে বা কিছু, কোনো কিছু না। আমার পরিস্থিতিও খুব ভালো বোঝে, মানে বোঝালে, এটাই আমার কাছে বড় কথা। আর ওর পাপা নেই,
সমস্তটা আমাকেই অ্যারেঞ্জ করতে হয়েছে, ফিনান্সিয়ালি বলো বা মানে যেটুকুই আমি করেছি, আমাকে যতটুকু চলার জন্য দিয়েছিল সেখান থেকে ম্যানেজ করতে হয়েছে, মানে এক্সট্রা করে আমাকে কোনো পাঠায়নি, কারণ ওরও প্রচুর সমস্যা রয়েছে যেহেতু ঘরের কাজ করেছিল, তো ওগুলোই ঋণ চোকাতে যাচ্ছে এখন ওর। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারে অনেক কিছুই ম্যানেজ করে নিতে হয় আর বুঝতে হয় আর কি, অনেকটা ম্যাচিওর হতে হয়। তো আমাদের সাথে সাথে আমার বাচ্চাও কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, বোঝে ব্যাপারটা, তো সেটাই ভালো লাগে। আর বলেছে যে পাপা এখন হবে না, আমি বাড়ি আসবো তারপরে সাইকেল দেবো, সেটাতেও ও রাজি হয়েছে। নাহলে দেখো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই বয়সে সাইকেলের জন্য খুব আর কি করে বায়না করে, সাইকেলটা সবাই চায়, ওর বয়সের সবাই এখানে সাইকেল চালায়, সবার একটা করে সাইকেল আছে, তো সেটা দেখে ওরও খারাপ লাগে, তাই না? তবে হ্যাঁ, খুব ছোটোবেলা যখন 1.5 বছর বয়স ছিল তখনই কিন্তু সোনুর পাপা একটা ওকে সাইকেল কিনে দিয়েছিল, ওটা বেশি দিন চালাতেও পারিনি, আমরা তখন চেন্নাই চলে গেছিলাম। তারপরে হচ্ছে আবার যখন আসলাম তখন একটু চালিয়েছে, আবার একটু বড় হয়ে গেছিলো তখন সাইকেলটা একটু বাড়ানো যায়, উঁচু করা যায়, তো করে দিয়েছিল। চাকা দুটো খুলে, 3টে চাকা ছিল, দুটো খুলে দিয়েছে, 3টা না সরি 4টা চাকা ছিল, তো ছোটো দুটো খুলে দিয়েছে, দিয়ে নর্মালি চালাতে পারতো, তখন ওগুলো চালিয়েছে কিছুদিন। তো তারপরে আবার ওটা তো ছোট হয়ে গেল আর নষ্ট হয়ে গেছে, তো তারপর তো অনেক দিন ওর সাইকেল নেই, সবার সাইকেল দেখে, ওরও তো ইচ্ছে হয়, তাই না? তো ওই জন্য আর কি এবারে ও একটু সাইকেলটা চাচ্ছে। তো যাই হোক, শোনো পাপা বলেছে পরে এসে দেবে, তখন আসলে পরে দেবে। এই তো এবারে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, এটা পরদিনকার ব্লগ। আসলে যেদিনকে খুব কাজ থাকে, চাপ থাকে না, দৌড়াদৌড়ি থাকে, হুটোপুটি থাকে, আমি সেদিনকে সেরকমভাবে শ্যুট করতে পারি না, একা মানুষ তো, মানে চারিদিকে ছোটাছুটিটাও আমাকে করতে হয়, আবার শ্যুটটাও যদি আমাকে করতে হয় তো ভীষণই অসুবিধা হয়, মানে সময় হয় না আর কি। সময় হাতে একটু থাকলে তখন না হয় নিজে নিজেও করা যায়, কিন্তু একদমই সময় থাকে না। বাড়ির কাজ করে খাওয়া দাওয়া করেই গেছিলাম বাজারে কেক ঠিক নিয়ে কাজ সেরে, দিদিরও একটা কাজ ছিল, ওর কাজ সেরে বাড়ি এসে বোধহয় 5 কি 10 মিনিট হাইয়েস্ট একটুখানি কোমরটা একটু করেছি, সোজা করেছি বিছানায় উল্টো হয়ে শুয়ে, যাতে যে টনটন করছিল সেটা না করে। তারপরেই আবার চলে গেছি বাজারে, আবার এক ব্যাগ করে বাজার নিয়ে এসেছি, দুজনে মিলে করে নিয়ে এসে সেগুলো গুছিয়ে রান্না শুরু করে দিয়েছি, বিন্দুমাত্র রেস্ট না নিয়ে। আর রান্নাই করবো ঝটাপট, এদিকে বাচ্চারা সবাই করছিল, সেদিকে সামলাচ্ছি, করছি, সেগুলো করছি না, শ্যুট করব, এরকম একটা পরিস্থিতিতে শ্যুট হয় না আর কি। তো সেই জন্য ভাবলাম ব্লগটা খুবই ছোট্ট হয়ে গেছে, তাই পরদিন কিন্তু আবার শ্যুট করতে লেগে পড়েছি। এই তো এখন ঘরদোরগুলো সাফসাফাই করব। আর সোনুকে বলছি, পাপা তুমি না একটু টিভি দেখে নিয়েছে সকালবেলা একটু, তো আমি বলছি তুমি এখন একটু পড়াশোনাও করবে, যদিও ওর রেজাল্ট দিয়েছে, তো রেজাল্ট কীরকম হলো বলো তো, বলে দিই তোমাদের। রেজাল্ট হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, ওর আগেই বলেছিলাম হিন্দিটা একটু দুর্বল আছে, ওটাতে আরেকটু ফোকাস করতে হবে, তো এই আর কি ওর রেজাল্ট ছিল। তো এরপর হচ্ছে তোমাদের ওকে বললাম যে যদিও 4-এ উঠবে, এখন ক্লাস 4-এর পড়া করতে হবে, নতুন বই কিনতে হবে, তো মাসটা ঠিকুক তারপরে হচ্ছে বই টই কিনবো আর কি। স্কুলের একটা প্যান্টও লাগবে, একজোড়া ব্ল্যাক শু লাগবে, আরও এগুলো অনেক কিছু কেনাকাটি করতে হবে। অলরেডি আমি ছাতা টিফিন বাটি কিনে নিয়েছি, তারপরেও প্রচুর কেনাকাটি আছে যেগুলো মাস ঠেকলে পরে তারপরে আমি করবো। তো ওকে বলছি যে এখন তো মানে 4-এর বই কবে আসবে, আর তুমি হিন্দিতে একটু দুর্বল আছো, তো তুমি একটু হিন্দিটা রিডিং করো, একটু লেখোই করো, ততক্ষণে নতুন ক্লাসে ওঠার পর যেন আর কোনো প্রবলেম না হয়, এভাবে ওকে বোঝাচ্ছি। বুঝতেই পারছো বাঙালি মানুষ না, রক্তে রক্তে মিশে আছে আমাদের বাংলাটা, তাই বোধহয় ও 3 মাসে বাংলাটা পুরো আয়ত্ত করে নিয়েছিল, ক খ অ আ সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ও শিখে গেছিলো, কিন্তু হিন্দিটাতে অনেক কষ্ট হচ্ছে ওর শিখতে। তো যাই হোক, আশা রাখছি ধীরে ধীরে এখন সব ঠিক হবে, আরও বেশি ফোকাস হব এই হিন্দিটাতে আর কি। বাকিগুলো তো থাকবেই, সেগুলোও করাবো, কিন্তু হিন্দিটাতে একটু বেশি করে জোর দিতে হবে, যেটা বুঝতে পারছি। তো যাই হোক, হয়ে যাবে, এখনও ক্লাস 3 থেকে 4-এ উঠছে, এখনও ছোটো আছে, এতটাও বয়স হয়নি যে একবারে আহামরি কিছু চিন্তার বিষয়। তো যাই হোক, এখানটায় ওকে পড়তে দিলাম। আর ওর জন্য না ক্লাস 3-তে প্রচুর প্রিন্ট আউট করিয়ে নিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিল প্রচুর ছুটিতে, তো সেগুলো প্রচুর প্রিন্ট আউট বের করে নিয়েছিলাম, প্রচুর টাকাও লেগে গেছিলো, 375 না 275 লেগেছিল। তো কিন্তু সেগুলো ঠিকঠাক করে করতেই পারিনি, এত তাড়াতাড়ি মানে কমপ্লিট করতে হতো যে কমপ্লিট করে উঠতে পারিনি। তো সেই জন্য বললাম, পাপা তুমি ওগুলো করো, না হলে আমার টাকাগুলো যে খরচ হয়েছে সেগুলো বৃথা যাবে, তো ওগুলো করো, ওগুলো কোনো পড়াশোনা কখনো বৃথা যায় না, ওগুলো কোনো না কোনো মানে বুদ্ধি হবে, নলেজ হবে, তাই না?
তাই ওকে প্রিন্ট আউটগুলো বের করে দিলাম। আর তার সাথে হচ্ছে যে অ্যাবাকাসের অঙ্কগুলো করা বাকি আছে, সানডে আসলেই ওকে নিয়ে যেতে হবে হোমওয়ার্কগুলো, অ্যাবাকাসের হোমওয়ার্কগুলো, অঙ্কগুলো সেগুলো করতে দিলাম। ও বলছে মামা আমি ছাদে গিয়ে করব। ও হোমওয়ার্কগুলো যখন করে ও ছাদে গিয়ে, ওখানে একটা চেয়ার মতো আছে না পাকা করা, ওটাতে বসে বসে করবে বাইরের দৃশ্য দেখে দেখে। তো আমি বলছি তুমি ফাঁকি দেবে, বলে না আমি তোমাকে এনে দেখাবো অঙ্ক। তো করে এই যে ও কিন্তু নিয়ে গেছিলো ছাদে অঙ্কগুলো, এখন এসে কিন্তু এই যে অঙ্কগুলো আমাকে দেখালো যে হ্যাঁ করেছে, দেখছি যে করেছে ঠিকই। তার সাথে আবার বাইরের দিকে ওর নজর গেছে, বলছে মাম্মা বাইরে ওটা কি সাদা সাদা জলের মধ্যে, এই যে আমাকে এখন দেখাচ্ছে জানালা দিয়ে। তো কাজ ছেড়ে এখন ওর ওটা দেখতেই হবে। দেখছি, দেখার পর ও মানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কোথায় ওখানে জলের মধ্যে কি সাদা সাদা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তো বলছে দাঁড়াও আমি ফটো তুলে নিয়ে আসি, এখন মোবাইলটা নিয়ে যাবে ফটো তুলে নিয়ে আসবে। পরে আমাকে যখন দেখাচ্ছে তখন আমি বুঝতে পেলাম ওই আকাশের মেঘগুলো আছে না সাদা সাদা, সেগুলোই মনে হয় জলের মধ্যে ছায়া পড়েছে। ও বলছে না অন্য কিছু হতে পারে, তা বলছে না না ওটাই হবে। এই বাচ্চা মানুষ বাইরে মানে অঙ্ক করতে করতে এদিক ওদিক তাকিয়ে কি না কি দেখেছে, ওগুলো নিয়ে ওর হাজার রকম প্রশ্ন, আর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমাকে। তো এবারে ঘরটা সাফসাফাই করে পরিষ্কার করে নিলাম গুছিয়ে টুচিয়ে, আর রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি। এখানটায় কচু শাক, লাউ পাতা ভর্তাটা এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লেগেছে আমার। এবারে তো লাউ শাক নিয়ে আসবো আর ভর্তা বেশি করে বানাবো। তো সোনুরও খুব পছন্দ হয়েছে এই লাউ শাক ভর্তা দিয়েই, ও অনেকটা ভাত খেয়ে নিয়েছে। প্রথমে তো খেতেই চাচ্ছিল না, কিন্তু আমার আবার একটা এসে যে আমি ওকে যে কোনো জিনিস শেখাবো খাওয়ানো, বিশেষ করে যেগুলো হেলথের জন্য ভালো ওগুলো আমি চেষ্টা করি ওকে শেখানো। একটু খেয়ে দেখো ভালো লাগবে করে ওকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করি। তো লাউ পাতাটা আমার মনে হলো এটা এত টেস্টি জিনিসটাও মিস করবে কেন, খেতে চাচ্ছে না দেখে। মানে অনেক কিছু বাচ্চারা প্রথম দেখে মানে খেতে চায় না আর কি, নতুন কিছু দেখলে পরে ট্রাই করতে চায় না। ও খায় মানে যে কোনো সামান্য জিনিস দিয়ে ভাত মেখে দাও খেয়ে নেবে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার জিনিস থাকে যে এই জিনিসটা ও খাবে না। তো এটাও দেখে মনে হচ্ছিলো হয়তো ওর যে ভালো লাগবে না হয়তো, তো খেতে চাচ্ছিল না। তাই বলছে বাবা একটুখানি খেয়ে দেখো, টেস্ট তো করে দেখো কেমন লাগে, তো দেখো ভালো লাগবে অবশ্যই, খুবই মজার জিনিস এটা, খেয়ে দেখো একটুখানি। করে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে মেখে দিয়েছি, যেই এক গাল দিয়েছে মুখে বলছে হ্যাঁ ঠিক আছে দাও মেখে দাও। তখন ওই দিয়ে পুরো ভাতটা মেখে দিলাম, তখন খুব পছন্দ করেছে। পরে আরও ভাত নিলেও একটু বলছে আমাকে ওটা দিয়েই মেখে দাও। তো আমি বললাম শিখলে এখন, দেখলে তো বললাম না খেয়ে দেখো মজার এটা। কিছুক্ষণ পর আবার এগুলো যাবে হিসেবে, কিসে এই হয়ে যাবে, আমার ইসে গাছটা বুঝে যাবে, বন্ধ হয়ে যাবে। এখান থেকে আমার গাছটা কোনটা ছিল, এটা ফুটেছে, এটা কি আমার গাছ? হ্যাঁ হুম এটা পিঞ্চ করে দিলে অনেক হতো, এখানে ডালগুলো যদি কেটে দিতাম তাহলে অনেক বড়। হ্যাঁ সেই সুন্দর ফুটছে না, হ্যাঁ সেই ভাল লাগে। হাই দেখি সেখানে ঘুরতে লাগবে এই গাছগুলোতে, ও বসে আছে রোদটা পাচ্ছে মনে হয়। না না চুল আছে, এখান থেকে আমরা গল্প করি। আরেকটা আমার গাছ কোথায়? কি সুন্দর ফুল ফুটেছে। আরেকটা আমার গাছ কোথায়? একটা গাছ কোথায় আর তোমার? কোনটা এখন লাগিয়েছো তুমি? এইটা ডালটা কত দূর নিচে নেমেছে, দেখো এই দেখো কি সুন্দর। দেখি কত নিচে, নিচে না এইটা দেখো কত নিচে গেছে। এই যে এইটা তো জানি এটা আমার গাছ। আর কি আসো আসো, এই ডাকে বিমান দাদা, এই করছে, এখনই বুঝছি তোমাকে ডাকছে। হ্যাঁ কি দাদা, তুমি জল কেন দিচ্ছ? চাপাটা এটাতে ঢেলে দিচ্ছি, তুই দিবি। চাপাতার জল ভালো তো, চাপাতার জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো ভালো গাছের জন্য।
বলছে আমি এত নোংরা জল দিব না, এগুলোই ভিটামিন। এখন যদিও মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তারপরও আমার ব্যালকনিতে কিন্তু সেরকম একটা জল ঢোকে না বা এই গাছগুলোতে জল পড়ে না। তো সে কারণে মাঝে মধ্যে আমাকে জলটা দিতেই হয়। যখনই দেখি যে পটগুলো শুকিয়ে যাচ্ছে আমি তখনই জলটা দিয়ে দিই। একদিন পর হোক বা রোজ, যদি মনে হয় যে রোজ দেওয়া দরকার তো রোজ দিই, যদি মনে হয় যে একদিন পর দিলে হবে তো একদিন পর হলেও দিই। তো সোনু বলছে আজকে আমি জল দেবো, তো আমি বলছি ঠিক আছে এই জলটা দাও, আমি এটা স্টোর করে রেখেছিলাম। তো বলছে আমি এত নোংরা জল দেবো না। আমি বলছি পাপা এটাই ভালো, এখানে চা পাতার জল আছে, চাল ধোয়া জল আছে, ঠিক আছে এটা দাও। তো তারপরে গিয়ে বুঝলো। তো যাই হোক, এবারে আমি এই চেয়ারটা মুছছি কেন বলো তো, কারণ এইটা নিয়ে গিয়ে রাখবো ওই যে ওইখানটায়, একদম আমার যে টেবিলটা আছে টিভির তার পাশে রেখে দেবো। সোনুর যে স্কুলের ব্যাগ ট্যাগগুলো আছে, ফট করে ও নিয়ে এখান থেকে পড়াশোনাটা করতে পারবে। আর এই ব্যাগগুলো কোথায় রাখি করে রোজ আমার একটা ঝামেলা হয়। একবার ট্রলির উপরে রাখি, একবার ব্যালকনিতে নিয়ে গিয়ে ওখানে ট্রাঙ্কটার মধ্যে রাখি। তো আজকে মনে হলো একটা চেয়ারের উপরেই রাখি, তাহলে সুবিধা হবে, ফট করে নেওয়া রাখা সুবিধা হবে। তো ওদিকে এক কোনায় রেখে দিলাম, দেখি যদি ভালো লাগে তো থাকবে, আর যদি ঘরটা দেখতে খারাপ লাগে তো আবার চেঞ্জ তো করতে পারি, আমার কোনো ঠিক নেই। করে এই যে এবারে এই রুমটা সাফসাফাই করবো। ওই রুমটা তো হয়ে গেল, সব গুছু গাছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়ু টাড়ু দেওয়া। এখন এই রুমটা বাকি, তাই চলে আসলাম এই রুমটায় পরিষ্কার করতে। তার মাঝে মাঝেই কিন্তু সোনু আবার যেহেতু পড়াশোনাগুলো করছে তো আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি, কোনো কিছু আমি বলেছি প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে। তো সেই জন্য ওকেও মাঝে মধ্যে ওদিকে বুঝিয়ে দিচ্ছি আর তার সাথে এদিকে কাজগুলো করছি। তো এই তো ডাইনিংটা পরিষ্কার করে নেব, জিনিস যা গোছালো হয়ে আছে ওগুলো গুছিয়ে নেব, আর সোফার কভারগুলো একটু তুলে নিয়ে ঝেড়ে আবার গুছিয়ে পাতবো। আর ঘর দোরগুলো মুছতেও হবে, সেগুলো করব। চারিদিকে বাচ্চা ধরা এরকম প্রচুর খবর শুনছি বন্ধুরা, তাই ভীষণ ভয় লাগে। আমাদের এদিকেই পাশেই একটা জায়গা থেকে এরকম ঘটনা শুনেছি, আবার ওই দিকেও শুনেছি আমাদের গ্রামের দিকেও। তো এই জন্য মানে খবর টবরেও দেখাচ্ছে, যার জন্য ভয় লাগে, তাই ওকে ঘরেই রাখার চেষ্টা করি বেশিরভাগ সময়টা। সবসময় তো টিভিও দেওয়া যায় না, কখনো পড়াতে, কখনো ড্রয়িংয়ে, কখনো টিভি, কখনো বা একটু খেলাধুলো করে ওকে ঘরে মানে আটকে রাখার একটা চেষ্টা। তো তার জন্য ওকে প্রচুর সময়ও দিতে হয়, আর তার মধ্যে থেকে ঘরের কাজ বাজ, তো এগুলো ওই জন্য করতে না সময় লাগে। দেখতে মনে হচ্ছে যে এইটুকু কাজ কোনো ব্যাপার না, কিন্তু তারপরে ওই কাজগুলোই করতে অনেকটা সময় লেগে যায়। কারণ এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ছেলেকেও আমার সময় দিতে হয়, যেহেতু একা ঘরে থাকে, বাইরে গিয়ে বেশিক্ষণ খেলাধুলা করবে, তারপরে আবার হচ্ছে কোথায় থেকে কোথায় কোন দিকে চলে যাবে একটা ভয় থাকে। ওকে ঘরে আটকে রাখার চেষ্টা করছি, আর আমাকে কিন্তু সময়টা অনেকটা দিতে হচ্ছে যার জন্য।
আয়ুষ, আজকে কারা এসেছিল তোমাদের বাড়িতে? আজকে কারা এসেছিল তোমাদের বাড়িতে? ছোট দিদি, বড় দিদি, আর দুটো যে মানুষ দেখলাম ফরেইনার, ওরা কারা? হুম? আমার ছোট দিদি, মামা আর দাদা। ও, কি খাচ্ছ? চকলেট। চকলেট। না, এতক্ষণ টের পাইনি ভিডিও হচ্ছে। ঠিক আছে, দেখো তোমরা টিভি, যাই বাকি কাজ করি। তো ঘরগুলো সব মুছে নিলাম আমি। এই ঘর মুছে নিয়েছি, এদিকে নিয়ে ওই ঘর মুছে নিয়েছি, ওদিকে বারান্দা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ডাস্টবিনটা ধুয়ে নেবো, সবুজ কালারের দেখতে পাচ্ছ, ডাস্টবিনটা ধুয়ে নেবো। কাপড় চোপড় কিছু আছে ওগুলো ধুয়ে নেবো। বেড কভারটা তুলে দিয়েছিলাম, আমার রাবার ব্যান্ডটা দেখো বিছানার তলায় আজকে পেয়েছি, ওই যে, হ্যাঁ ওটাকে বের করে ধুতে দেবো। কাপড় চোপড়গুলো ধুয়ে, ডাস্টবিন ধুয়ে, বালতিগুলো সব ধুয়ে নিয়ে বাথরুম সাফ করে আমি স্নান করবো। ডাস্টবিনের মধ্যে যা ছিল আবর্জনা সমস্ত কিছু একটা প্যাকেটের ভিতরে ভরলাম, ভরে ওগুলো সব সাইডে করে রেখে ডাস্টবিনটা ধুয়ে নিতে আসলাম। কালকে মিস হয়ে গেছে ডাস্টবিন দেওয়া, উপরে থাকলেই একটা সমস্যা যে ডাস্টবিন কখন যায় না যায়। দিদি ফোন করেছিল, আমার ফোন আবার আমার কাছে ছিল না, আমি শুনতে পাইনি। তো তার জন্য কি হয়েছে, কালকে ডাস্টবিনটা মিস হয়ে গেছে দেওয়া। আর মিস হয়ে গেলে বুঝতেই পারছো, আবর্জনাগুলো থেকে গেলে কীরকম একটা লাগে, ভালো লাগে না। তাই স্নানের আগে ওটাকে একটা প্যাকেটের ভিতরে ভরলাম, ভরে হচ্ছে ডাস্টবিনটা ধুয়ে নেবো। ডাবল ডাবল প্যাকেটের ভিতরে ভরলাম, তাহলে আর এতটা খারাপ লাগে না। ডাস্টবিনটা ধুয়ে তারপরে ওই ডাবল ডাবল প্যাকেটের ভিতরে রেখেছি, ওগুলো রাখবো। রেখে আশা করছি 1-2 দিনের মধ্যে চলে আসবে আবারও ডাস্টবিন, ওগুলো দিয়ে দিলেই বাঁচবো আমি। আর তাছাড়া নিচে একটা বড় ডাস্টবিন আছে, ওখানে দিয়ে দিতে পারবো। এটা তো ধুয়ে রেখে দেবো এখন, ওইটা নিচে নিয়ে গিয়ে দেবো এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে একটু মুড়ি আর চা নিয়ে বসেছি, আর সোনুর জন্য এখন দুধ গরম করে নিয়েছি। আর আমার চান টান হয়ে গেছে, চলো চাটা খেয়ে পরে আসছি, ঠিক আছে?